আচ্ছা, আমাদের একটু টেকনিক্যাল ইস্যুর জন্য লাইভটা কেটে গেছে, তো তোমরা আবার একটু ফাস্ট জয়েন করো আর কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দাও। আমরা 30 সেকেন্ড ওয়েট করে শুরু করছি। আচ্ছা, সবাই একটু লাইভটা শেয়ার করে দাও আর আমি যেখান থেকে কেটে গেছে লাইভটা আমি সেখান থেকেই শুরু করছি। তো আমাদের এই কোশ্চেনটা যেটা ছিল যে বলছে যে গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ এবং সেটা আসলে কত দূরত্বে, সাম্যাবস্থা থেকে কত দূরত্বে হচ্ছে সেটা বের করা। তার মানে এক্স এর মানটা আমরা বের করব এই কোশ্চেনে আর কি। তাহলে এক্স 3x² ইকুয়াল হচ্ছে a স্কোয়ার, দ্যাট মিনস এক্স স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার বাই 3। এক্স এর মানটা কি আসতেছে বলো? a/√3। প্লাস মাইনাস আসে, বাট যেহেতু আমরা দূরত্ব নিয়ে কথা বলতেছি সো প্লাস মাইনাসের আসলে দরকার নাই। তার মানে এখানে হচ্ছে 6 সেন্টিমিটার, বিস্তারটা বলে দিছে 6 সেন্টিমিটার। তাহলে এর জায়গায় 6 বসাও। 6 মিন্স কি বলতো? 3 × 2 √3। এই 3 কে আবার কি লেখা যায়? √3 × √3। সো √3 কাটা, আলটিমেটলি থাকতেছে হচ্ছে 2√3। তার মানে এটার অ্যান্সারটা কি হচ্ছে 2√3। সো এই চ্যাপ্টার থেকে আসলে মানে গতিশক্তি স্থিতিশক্তি সম্পর্কের একটা ম্যাথ থাকেই প্রতি বছর। এটা রাবিতেই আসছে, গত বছর আসছে, মানে তোমরাই পরীক্ষা দিছো 25-26-এ। সো এটার অ্যান্সার আমরা পাচ্ছি কত? 2√3। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। একটা সরল দোলকের দোলনকাল বলে দিছে যে 50% বাড়াতে কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন। আমি একটু আগে যখন বলছিলাম যে এই চ্যাপ্টার থেকে কি কি টপিক ইম্পর্টেন্ট, সেখানে বলছি যে দোলনকাল আর ইয়ের মধ্যে, কার্যকরী দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক থেকেও কিন্তু ম্যাথ আসে পরীক্ষায়। তাহলে দেখো আমাদের এই ম্যাথটা আমরা কিভাবে করব। সরল দোলকের দোলনকাল বলছে যে 50% বাড়াতে। সো দোলনকাল যদি 50% বাড়াই, তার মানে টি2টা কি হচ্ছে? টি1 প্লাস টি1 এর 50%। 50% মিন্স হচ্ছে হাফ, 50/100। সো এখান থেকে আমরা আলটিমেটলি কি পাচ্ছি? 1.5 টি1। আচ্ছা, এখন আমাকে বের করতে হবে কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তনটা কতটুকু হচ্ছে। সো L2/L1 কে কি লিখতে পারবো আমরা? আমরা ফর্মুলা থেকে কি জানি? টি ইকুয়াল হচ্ছে 2π√L/g। তাহলে টি এর সাথে এল এর সম্পর্ক, বাকি সব হচ্ছে ধ্রুবক। তার মানে এল ইজ প্রপোর্শনাল টু কি বলো? টি স্কোয়ার। তাহলে L2/L1 ইকুয়াল কি লিখবো? T2/T1 তার হোল স্কোয়ার। তার মানে 1.5 টি1 ডিভাইডেড বাই টি1, টি1 কাটা, আলটিমেটলি থাকতেছে 1.5 হোল স্কোয়ার। সো 1.5 কে স্কোয়ার করে দাও। 15 কে স্কোয়ার করলে কত আসে? 225। এটা তো আলটিমেটলি এরকম না, 1.5 ইন্টু 1.5। সো 15 ইন্টু 15 হচ্ছে 225। আর কারো যদি মনে না থাকে, খেয়াল করো, শেষে যদি 5 থাকে, শেষে 5, আমি তোমাদেরকে একটা ট্রিক শিখাই দেই। শেষে যাদের 5 আছে, মানে এককের ডিজিটটা যাদের 5, তাদের কিন্তু ইয়ে করা অনেক সহজ, বর্গ করা অনেক সহজ। কিভাবে দেখো, এই যে এই পাশে কত আছে? 1। তার মানে হচ্ছে এখানে কি গুণ করব? একের থেকে এক বেশি, তাহলে 2। 2 ইন্টু 1 করলে কত আসে বলো? 2 ইন্টু 1 করলে কত আসে? 2। আর এই 5 ইন্টু 5 করলে কত? 225। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 225। তার মানে আমাদের এককের ঘরে যদি 5 থাকে, সেই সংখ্যাগুলার বর্গ করা কিন্তু অনেক সহজ। ধরো আমি আরেকটা দেখাই, 45 ইন্টু 45। তাহলে এটা কিভাবে করব? দেখো, 4 এর সাথে কি গুণ করব? 4 এর থেকে এক বড়, 4 এর থেকে এক বড় যে সংখ্যাটা 5। 5 ইন্টু 4, এই দুইটা গুণ করে কত পাবো? 20। আর এই 5 ইন্টু 5 করলে কত? 25। তাহলে 45 এর বর্গ কত? 2025। এরকম যে কোনো সংখ্যা 65 এর জন্য করতে পারো। 65 ইন্টু 65, তাহলে দেখো কত আসতেছে? 6 এর সাথে কি গুণ করব? 6 এর থেকে এক বড়, তাহলে 7। সো 7 ইন্টু 6 কত? 42। 5 ইন্টু 5 হচ্ছে 25। কত ইজিলি করে ফেলতে পারতেছি, দেখছো? তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 2.25।
এখন আমাকে বলছে পরিবর্তনটা কতটুকু সেটা বের করা। আগে ছিল 1 গুণ, এখন হয়ে গেছে কত 2.25 গুণ। তাহলে এখান থেকে আমরা সিম্পলি হচ্ছে 1 বিয়োগ করব, তাহলে কত থাকতেছে 1.25। এটাকে এখন 100% দিয়ে গুণ করে দিব, তাহলে কত পাচ্ছি 125%। তার মানে এটার অ্যান্সারটা হচ্ছে 125%। কত সহজে করে ফেললাম। 2.25 থেকে 1 বিয়োগ করতেছি 1.25, এটাকে সিম্পলি 100% দিয়ে গুণ করে দিব। তার মানে কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন আমরা কতটুকু পাচ্ছি 125%। আশা করি কারো কোনো প্রবলেম নাই, আমি খুব ভেঙে ভেঙে বুঝাইছি। এই যে বললাম এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ। একটা প্রশ্ন থাকেই, গত বছর তোমরা যে বছর পরীক্ষা দিছো সেই বছরই খুলনাতে আসছে, রাজশাহীতে আসছে, কৃষিতেও মোস্ট প্রবলি আসছিল। তাইলে এই জিনিসটা কিন্তু খুবই সহজ, কিন্তু বারবারে আলটিমেটলি পরীক্ষায় আসে। তাহলে দেখো আমাদের ব্যবকলনীয় সমীকরণটা এখানে কি দেওয়া আছে, 5d2x dt2 প্লাস 80x ইকুয়াল হচ্ছে 0। সো এটাকে আমরা যদি আমাদের মেইন সমীকরণের সাথে কম্পেয়ার করি, d2x dt2 প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল 0, এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে d2x dt2 সহগ হইতে হবে হচ্ছে 1। তার মানে পুরো সমীকরণকে আমার 5 দ্বারা ভাগ করে দিব। তাহলে 5 দ্বারা যদি ভাগ করে দিই এখানে কত পাবো 16। তার মানে ওমেগা স্কয়ারের মান হচ্ছে কত 16। ওমেগা স্কয়ারের মান হচ্ছে 16, ওমেগার মান কত, ওমেগার মান হচ্ছে 4। বাট তোমাকে এখানে কি বের করতে বলছে, এসআই এককে কম্পাঙ্ক কত, কৌণিক কম্পাঙ্ক কিন্তু বের করতে বলে নাই। একক গুলার দিকে যদি তাকাও তারপরেও বুঝতে পারতেছো যে আসলে কিসের মান বের করতে বলছে, এফ এর মান বের করতে বলছে। এফ এর এককে কিন্তু হার্জ বা পার সেকেন্ড, এফ এর একক হচ্ছে হার্জ বা পার সেকেন্ড। তাহলে এফ আমরা কিভাবে বের করবো, দেখো ওমেগা ইকুয়াল আমরা কত পাইছিলাম 4, তার মানে এফ ইকুয়াল কি পাবো, এফ হচ্ছে 1/t আর টি ইকুয়াল আমরা জানি হচ্ছে 2 পাই বাই ওমেগা। তার মানে এফ ইকুয়াল হচ্ছে ওমেগা বাই 2 পাই, এফ ইকুয়াল হচ্ছে ওমেগা বাই 2 পাই। তাহলে বসাই দাও, ওমেগার মান হচ্ছে 4, 2 পাই। সো কত আসতেছে বলো, 2 দ্বারা কাটো, 2, 2/পাই, পাই মানে হচ্ছে 3.14। এখন দেখো এটা আলটিমেটলি আমি কি করতেছি, 3.14 কে বাদ দিলাম, 3 ধরলাম, তাহলে 3/2। তার মানে একটা বড় সংখ্যা দিয়ে একটা ছোট সংখ্যাকে ভাগ করতেছি, তাহলে এই মানটা কত আসবে বলতো, 0 থেকে ছোট না, বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করতেছি 0 থেকে ছোট। তাহলে 0 থেকে ছোট দেখো একটা ভ্যালুই কিন্তু আছে, 0 থেকে ছোট একটা ভ্যালুই কিন্তু আছে, সেটা কি ডি। এই ছোটখাটো ট্রিক গুলো অ্যাপ্লাই করে কিন্তু তোমার হচ্ছে অ্যান্সারটা বের করে ফেলতে হবে, কারণ এটা যদি তুমি ভেঙে ভেঙে করতে যাও অনেকটাই টাইম কনজিউমিং হবে। আচ্ছা, সো আমরা এটার অ্যান্সার কত পাচ্ছি, এটার অ্যান্সার পাচ্ছি হচ্ছে ডি 0.637। কারণ কি দেখো এখানেই বোঝা যাচ্ছে যে আমি একটা বড় সংখ্যা দিয়ে একটা ছোট সংখ্যাকে ভাগ করতেছি, এটা অবশ্যই 0 থেকে ছোট আসবে, এবং 0 থেকে ছোট এখানে একটা অপশনই আছে, সেটা হচ্ছে ডি। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। তাহলে কি বললাম, ব্যবকলনীয় সমীকরণ থেকে একটা প্রশ্ন থাকবেই পরীক্ষায়। আচ্ছা, এই যে দেখো দোলকের কার্যকরী দৈর্ঘ্য আর হচ্ছে কি দোলনকাল। আচ্ছা, সিএসসি পেতে হলে এইচএসসি তে 5 লাগে নাকি, না সিএসসি পেতে হলে এইচএসসি তে ম্যান্ডেটরিলি 5 পাইতে হবে এরকম না। সিএসসি পাইতে হলে তোমাকে কিছু কন্ডিশনস ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে প্রতি বছর হয়তো চেঞ্জ হতে পারে। একটা কন্ডিশন সেট করে দেওয়া থাকে, যেমন ম্যাথ এবং ফিজিক্সে এডমিশন টেস্টে 60% মতো নাম্বার পেতে হবে, তাহলে তুমি সিএসসি পাবা। এবছর কিন্তু তোমাদের যে ব্যাচটা ছিল এবছর সিএসসি এবং আইআইটি অনেক দূর পর্যন্ত গেছে, কারণ সামনের অনেকেই হচ্ছে মানে সামনে মেরিট পজিশন যাদের ছিল তাদের অনেকেই এই সাবজেক্টের রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারে নাই, যার কারণে শেষের দিকের অনেকে হচ্ছে সিএসসি এবং আইআইটি পাইছে। তো ফিজিক্স এবং ম্যাথ যাদের টার্গেট আছে সিএসসি বা আইআইটি নিয়ে পড়বা, তারা ফিজিক্স এবং ম্যাথটার দিকে একটু জোর দিবা। এই দুইটা সাবজেক্টে 60% মতো নাম্বার লাগবে যদি এই সাবজেক্ট নিয়ে পড়তে চাও। ওকে, তাহলে দেখো কোন সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য বলে দিছে 1.96 গুণ করব, তাহলে দোলনকাল কত। তো আমাদেরকে এখানে কি বের করতে হবে,
T2 বাই T1 ইকুয়াল হচ্ছে রুট L2 বাই L1। কার্যকরী দৈর্ঘ্য 1.96 গুণ, তার মানে L2 টাকে কি করব 1.96 L1, তাহলে রুট 1.96। সো এটা কত, অ্যাটলিস্ট মানে 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত যে নাম্বার গুলো আছে সেগুলোর স্কোয়ার গুলা মুখস্থ করে ফেলবা 1 থেকে 20 পর্যন্ত। যেমন এটা দেখেই অনেকের মাথায় আসার কথা যে 14 স্কোয়ার হচ্ছে 196, 14 স্কোয়ার হচ্ছে 196। সো রুট 196 করলে এটা আলটিমেটলি আমি এখান থেকে কত পাবো বলো, 1.4। সো দোলনকালটা কত হচ্ছে বলো, T2 টা কত পাবো 1.4 ইন্টু T1 সেকেন্ড দোলক, তাহলে দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, 1.4 ইন্টু 2 তার মানে কত 2.8 সেকেন্ড। তাহলে এটার অ্যান্সার কত 2.8 সেকেন্ড। সো 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ার গুলা মুখস্থ করে ফেলবা, যাতে এইখানে দেখে বোঝা যায় যে একটু আগে কিন্তু আমরা একটা করলাম, ধরো এরকম যদি থাকতো 2.25, তাহলে 15 এর স্কোয়ার হচ্ছে কত 225, 15 এর স্কোয়ার হচ্ছে 225, তার মানে 2.25 কে রুট করলে কত পাবো 1.5। সো এই জিনিসগুলা খেয়াল রাখবা। আচ্ছা, এই যে এই চ্যাপ্টারের আরো একটা গুরুত্বপূর্ণ টপিক, আমি কিন্তু এই স্লাইডে যেগুলা একদম আসবেই পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলাই রাখছি। তো এটা আসছে জিএসটি তে, তোমরা যে পরীক্ষা দিচ্ছ জিএসটি তে সেখানে কিন্তু আসছে অলরেডি। সরল ছন্দিত গতিতে স্পন্দনরত দুইটা কণার সরণ দেওয়া আছে এবং বলছে এদের দশা পার্থক্যটা কত হবে সেটা বের করতে। তাহলে সেটা আমরা কিভাবে বের করব, দশা পার্থক্য বের করার আগে আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে দুইটা সরণের সমীকরণ থাকবে তাদেরকে একই ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে যাওয়া। তার মানে প্রথমটা আছে হচ্ছে সাইনে, পরেরটা কিন্তু কজে আছে। সো যে কোনো একটাকে আমি চেঞ্জ করব, দুইটাকেই সাইনে নিতে পারো বা দুইটাকেই কজে নিতে পারো, তোমার যেটা ইচ্ছা তুমি নিতে পারো, আমি দুইটাকেই হচ্ছে সাইনে নিয়ে যাব। তাহলে এখন দেখো প্রথমটার ক্ষেত্রে দশা ছিল হচ্ছে ওমেগা টি, পরেরটার দশা হচ্ছে ওমেগা টি প্লাস পাই বাই 2, তাহলে দশা পার্থক্য কত হচ্ছে ওমেগা টি প্লাস পাই বাই 2 মাইনাস ওমেগা টি পাই বাই 2, পাই বাই 2। সো দশা পার্থক্য থেকেও কিন্তু প্রশ্ন থাকেই, দশা পার্থক্য, ব্যবকলনীয় সমীকরণ, পর্যায়কাল আর কার্যকরী দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, এই টপিক গুলা একদম ম্যান্ডেটরিলি পড়বা এই চ্যাপ্টার থেকে। সো এটার অ্যান্সার কোনটা পাই বাই 2। নেক্সট কোশ্চেনে যাই। এই যে দেখো সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন একটা বস্তুর বেগ বনাম সরণের গ্রাফ, এখান থেকে গ্রাফটা কি হবে, তাহলে গ্রাফটা আমরা কি এ ভার্সেস এক্স মনে রাখবা, এগুলা এ ভার্সেস এক্স, এ ইকুয়াল কি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলে এ কে ওয়াই এক্সিস এ রাখলে, এক্স কে সরণকে এক্স এক্সিস এ রাখলে এটা কি ওয়াই ইকুয়াল এম এক্স, তার মানে এটা হচ্ছে একটা সরল রেখা, এটা হচ্ছে একটা সরল রেখা যার ঢালটা কিন্তু নেগেটিভ, দেখো ঢাল কিন্তু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। এখন আসি হচ্ছে বি ভার্সেস এক্স এর জন্য, সেটা হবে হচ্ছে একটা উপবৃত্ত, এটা মোস্ট প্রবাবলি এরকম। কি বুঝো নাই, কি বুঝো নাই বলো তো, কি বুঝো নাই সেটা বলো, তারপর আমি বুঝাচ্ছি। কি বুঝো নাই জানাও কমেন্টে। আগেরটা বুঝো নাই, গেটটাতে দশা পার্থক্য বের করার জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে দুইটাকেই সাইনে কনভার্ট করব বা দুইটাকেই কজে কনভার্ট করব। মেইন কথা হচ্ছে দুইটাকেই, দুইটা স্বর্ণের সমীকরণকে আমার একই ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করতে হবে। তাইলে দেখো প্রথমটা আছে হচ্ছে সাইনে, পরেরটা হচ্ছে কজে। সো আমি কি করব দুইটাকেই সাইনে কনভার্ট করব, তুমি চাইলে দুইটাকেই কজে কনভার্ট করতে পারো, একই আসবে অ্যান্সার। সো এ সাইন ওমেগা টি
প্লাস পাই বাই 2। cos কে আমরা জাস্ট সাইনে কনভার্ট করছি, সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2। এখন প্রথমটার দশা হচ্ছে ওমেগা টি, পরেরটার দশা হচ্ছে ওমেগা টি প্লাস পাই বাই 2। তাহলে আমি যদি পার্থক্যটা বের করতে চাই তাহলে কি আসবে বলো? ওমেগা টি প্লাস পাই বাই 2 মাইনাস ওমেগা টি। তার মানে এটার অ্যান্সার কোনটা? কাটাকাটি করলে আলটিমেটলি থাকতেছে হচ্ছে পাই বাই 2। তাহলে এটার অ্যান্সার হচ্ছে পাই বাই 2। সি হচ্ছে এটার অ্যান্সার। চলে গেছে অলরেডি, আমি আবার লিখতেছি। আমরা দেখলাম এ ভার্সেস এক্স হচ্ছে একটা সরল রেখা, আর বি ভার্সেস এক্স হচ্ছে একটা উপবৃত্ত, এ ভার্সেস বিও হচ্ছে একটা উপবৃত্ত। এরকম আসে সমীকরণ গুলা, আমি একবারে লিখে দিলাম তোমাদের বোঝার জন্য। সো সরণ ভার্সেস ত্বরণ ভার্সেস সরণ, এটা একটা সরল রেখা যার ঢালটা হচ্ছে নেগেটিভ। এই যে এ মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এ ইকুয়াল মাইনাস এম এক্স। তাহলে ভি ভার্সেস এক্স এটা হচ্ছে একটা উপবৃত্ত। এখানে আমি ইকুয়েশনটাও লিখে দিচ্ছি কিরকম আসে, ভি স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা এ হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল 1। আর এ ভার্সেস বি সরণ ভার্সেস ত্বরণ ভার্সেস বেগ, এটাও কিন্তু একটা উপবৃত্ত। তাহলে বি ভার্সেস এক্স আর এ ভার্সেস বি এই দুইটা উপবৃত্ত। আমাকে এখানে কি বের করতে বলছে বলো? বেগ আর সরণ, তার মানে বি ভার্সেস এক্স। তাহলে কোনটা? সেকেন্ডটা। সেটা কি? সেটা কিন্তু একটা উপবৃত্ত, এটা একটা উপবৃত্ত। তো আমি কিন্তু তোমাদের সুবিধার জন্য তিনটাই লিখে দিছি, এই তিনটা থেকেই আসে ঘুরে ফিরে, এ ভার্সেস এক্স, বি ভার্সেস এক্স অথবা এ ভার্সেস বি। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাব। ঘড়ির সেকেন্ড, মিনিট ও ঘন্টার কাটার কৌণিক বেগের অনুপাত, এটা তোমরা নিউটনিয়ান বলবিদ্যাতেও পাবা। সো এই কোশ্চেনটা একদম মুখস্থ করে ফেলবা, এটার অ্যান্সারটা। ঘড়ির সেকেন্ড, মিনিট আর ঘন্টার কাটার কৌণিক বেগের অনুপাত, তার মানে ধরো ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3 বের করতে চাই যদি, তাহলে ওমেগা ইকুয়াল আমরা জানি 2 পাই বাই টি। সেকেন্ডের জন্য এটা কত বলো? সেকেন্ডের কাটার ইয়ে কত, পর্যায়কাল কত? 60 সেকেন্ড। ঘন্টার কাটার জন্য মিনিট আসি আগে, মিনিটের কাটার জন্য সেটা কত? মিনিটের কাটার জন্য পর্যায়কাল হচ্ছে 1 ঘন্টা বা 60 মিনিট, তার মানে হচ্ছে 3600 সেকেন্ড। তারপরে আসি ঘন্টার জন্য, সেটা হচ্ছে 12 ঘন্টা, তার মানে হচ্ছে 43,200 মোস্ট প্রবাবলি ছিল। তোমাদের কারো জানা থাকলে জানাতে পারো। নূর হোসেন অ্যান্সার দিয়েছে 60, 69, 60। আচ্ছা, যাই হোক, তাহলে 2 পাই বাই 60 দেখলাম আমরা, এটা হচ্ছে সেকেন্ডের জন্য, এটা হচ্ছে মিনিটের জন্য, আর এটা হচ্ছে ঘন্টার জন্য। সো আলটিমেটলি এগুলো 43,200 দ্বারা যদি আমরা ভাগ মানে গুণ করে দেই সবগুলাকে, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 720:12:1। সো তোমার আলটিমেটলি এই জিনিসটা মাথায় রাখলেই হবে, 720:12:1। এটা আসে, খুবই আসে পরীক্ষায়। সো 720:12:1 হচ্ছে এটার অ্যান্সার। তার মানে সেকেন্ড, মিনিট আর ঘন্টার কাটার কৌণিক বেগের অনুপাত কত? 720:12:1। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। যদি কোনো পাহাড়ের শীর্ষে এবং কোণের গভীরে সরল দোলকের দোলনকালটা সেম হয়, তাইলে তোমাকে বলছে যে পাহাড়ের উচ্চতা আর খনির গভীরতার অনুপাতটা কত? পাহাড়ের উচ্চতা আর খনির গভীরতার অনুপাত। আচ্ছা, তো দেখো তো এখানে আমাদেরকে কি বলছে? দোলনকালটা হচ্ছে সমান। তো দোলনকালের যে ফর্মুলা, সেখান থেকে আমরা কি জানি? E is proportionate to 1/√g। তার মানে টিটা যদি সেম হয়, তাহলে পাহাড়ের শীর্ষে আর খনির গভীরের জন্য তো জিটাও সেম। পাহাড়ের শীর্ষে জি এর মান যা, খনির গভীরে জি এর মানও তাই আসবে, যেহেতু দোলনকালই দুইটার জন্য সমান। তাহলে আমরা কি লিখতে পারি বলো? জি এইচ উচ্চতায় পাহাড়ে এবং খনির গভীরে। সো আমরা গভীরতার জন্য ফর্মুলা, উচ্চতার জন্য ফর্মুলা কি জানি? 1 - 2h/r ইন্টু জি। জিটা আমি লিখলাম না, কারণ দুই সাইড থেকে কাটাকাটি যাবে। 1 - d/r।
সো সিম্পলি কাটাকাটি করলে দেখো কি আসতেছে, 1 1 কাটাকাটি যায়, মাইনাস মাইনাস কাটাকাটি যায়, আর আর কাটাকাটি যায়, ডি ইকুয়াল থাকতেছে হচ্ছে 2h। ডি ইকুয়াল কত? 2h। আমাকে এখানে কি বলছে, পাহাড়ের উচ্চতার খনির গভীরতার অনুপাত, তাহলে অনুপাতটা কত আসবে বলো? h বাই ডি কত আসবে? 1/2। h বাই ডি কত আসবে? 1/2। h বাই ডি কত? 1/2। তো তোমাকে যদি এরকম, এটা তোমরা মাথায়ও রাখতে পারো যে ডি ইকুয়াল 2h হবে। ডি ইকুয়াল 2h হবে বলতে কি বোঝাচ্ছে দেখো তো, আমি একটু তোমাদেরকে এখানে দেখাই। এই যে আমাদের ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় জি এর মান যা, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় জি এর মান যা, ভূপৃষ্ঠ থেকে যদি আমি গভীরে যেতে চাই, এই যে দ্বিগুণ গভীরতায় যদি যাই, তাহলে এইখানেও আমি জি এর মান সেম পাবো। তার মানে এই উচ্চতায় যদি আমি উপরে যাই, জি এর মান যা পাবো, গভীরে যদি যাই এইচ এর দ্বিগুণ দ্বিগুণ গভীরতায় যদি যাই, তাহলেও কিন্তু জি এর মানটা এইখানেও সেম আসবে। জি 1 যা আসবে, জি 2 টাও কিন্তু সেম আসবে। সো ডি ইকুয়াল 2h দ্বারা এটাই বুঝায়। তার মানে যদি পাহাড়ের শীর্ষের খনির গভীরে দোলনকাল সেম হয়, তাহলে এটার ইয়েটা কি হবে? ডি ইকুয়াল হবে হচ্ছে 2h, মানে গভীরতাটা হবে উচ্চতার দ্বিগুণ, গভীরতাটা হবে উচ্চতার দ্বিগুণ। তো তোমরা এটা মনে রাখতে পারো। আচ্ছা, আমরা নিউটনিয়ান বলবিদ্যাতে চলে আসছি। নিউটনিয়ান বলবিদ্যাতেও কয়েকটা টপিক থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। একটা আসে হচ্ছে বলের ঘাত, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি থেকে, তারপরে কৌণিক গতি থেকে কিছু প্রশ্ন থাকে, আর লিফট, লিফট থেকে, লিফটও খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, লিফট থেকেও প্রশ্ন থাকে। ঘুরে ফিরে আলটিমেটলি এই টপিক গুলা থেকে প্রশ্ন আসে। তো আমাদের ফার্স্ট যে প্রশ্নটা দেখো কি বলছে, 1 কেজি ভর এবং 1 মিটার চক্রগতির ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার চাকার কৌণিক ত্বরণ যদি এত হয়, চাকাটার দ্বন্দ্বের মোমেন্ট কত? দ্যাট মিন্স কি বের করবো বলতো? টাউ। টাউ ফর্মুলা থেকে আমরা কি জানি? টাউ ইকুয়াল হচ্ছে আই আলফা। আইটা কিন্তু তোমাকে সরাসরি দেয় নাই, বাট আই ইকুয়াল আমরা কি জানি? জড়তার ভ্রামক ইকুয়াল হচ্ছে এম কে স্কোয়ার। তাহলে ভর দেওয়া আছে হচ্ছে 1 কেজি, চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 1 মিটার। আলটিমেটলি আমরা এখান থেকে কত পাচ্ছি? জড়তার ভ্রামক পাচ্ছি হচ্ছে 1, আর কৌণিক ত্বরণ আমাকে দেওয়া আছে কত? 10 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মোমেন্ট কত আসতেছে? 10। বুঝছো? কোথায় আছে অ্যান্সার? 10 নিউটন মিটার। বুঝছো? এটা খুবই সহজ না? জাস্ট ফর্মুলা জানলেই কিন্তু পারা যাচ্ছে। টাউ ইকুয়াল হচ্ছে আই আলফা, টাউ ইকুয়াল হচ্ছে আই আলফা। আচ্ছা, কৌণিক গতি থেকে আসলে এগুলাই আসবে। আসে দেখো বলের ঘাতের মাত্রা, বলের ঘাত, বলের ঘাত ইকুয়াল আমরা কি জানি বলো? জে ইকুয়াল হচ্ছে এফ টি, এবং এটা ইকুয়াল লিখতে পারি ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। তাহলে এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে ভরবেগের যে এককটা হবে, বলের ঘাতের কিন্তু একক ওটাই হবে। বলের ঘাত আর ভরবেগের একক কিন্তু একই। তাইলে বলের ঘাতের মাত্রা বের করে ফেলো এখান থেকে, আগে এককটাতেই আমরা যাই, তাহলে ইজি হবে। এককটা কি হবে? কেজি এম এস ইনভার্স 1, কেজি এম এস ইনভার্স 1। এখন আসি মাত্রাতে কনভার্ট করে ফেলি, কেজির জন্য হচ্ছে এম, তার জন্য এল, টি ইনভার্স 1। তাহলে মাত্রাটা হচ্ছে এম এল টি ইনভার্স 1। বলের ঘাতের মাত্রা কি? এম এল টি ইনভার্স 1। পাশাপাশি যে কোনো একটা মনে রাখবা, হয় ভরবেগ না হয় বলের, দুইটা কিন্তু সেম। ভরবেগের মাত্রা যা, বলের ঘাতের মাত্রাও তা। ভরবেগের একক যা, বলের ঘাতের এককও কিন্তু সেটাই। আচ্ছা, তড়িৎ চুম্বকীয় বল কোন কণার পারস্পরিক বিনিময়ের ফলে কার্যকর হয়? স্পেশালি জাবির জন্য এটা থেকে প্রশ্ন আসে। বল যে 4টা মৌলিক বল আছে, ঘুরে ফিরে এগুলা থেকে প্রশ্ন আসে। পাল্লা থেকে প্রশ্ন আসে, তারপর কোন কণার বিনিময়ের ফলে সৃষ্টি হয়, এই টাইপের প্রশ্নগুলো আসে। যেমন কোনো একটা বছর মোস্ট প্রবাবলি 22-23 আসছিল যে বিটা ক্ষয়ের জন্য দায়ী কোন বল? বিটা ক্ষয়ের জন্য দায়ী কিন্তু দুর্বল নিউক্লিয় বল। সো এই বলগুলা খুব ভালোভাবে পড়বা। 4টা বল, এদের পাল্লা কি, কোন কণার বিনিময়ের ফলে সৃষ্টি হয়, এবং কোনটা আসলে কিসের জন্য দায়ী। তো আমরা এখন আসি তড়িৎ চুম্বকীয় বল কোন কণার পারস্পরিক বিনিময়ের ফলে সৃষ্টি হয়। তো এটা হচ্ছে ফোটন কণার পারস্পরিক বিনিময়ের ফলে সৃষ্টি হয়। দেখো মনে কিভাবে রাখবা? আচ্ছা, আমি সবগুলাই লিখে দেই। মহাকর্ষ
তড়িৎ চুম্বকীয়, তারপরে হচ্ছে সবল নিউক্লিয়, আর হচ্ছে দুর্বল নিউক্লিয়। এখন আসি, দেখো কোন কণার বিনিময়ের ফলে সৃষ্টি হয় মহাকর্ষ, ইংলিশ কি গ্র্যাভিটেশন, তাই না? তাহলে গ্র্যাভিটেশন থেকে মহাকর্ষ বলের জন্য দায়ী কে? গ্র্যাভিটন, গ্র্যাভিটন, বুঝছো? তারপরে আসে তড়িৎ চুম্বকীয় বল। মনে রাখবা আলো কিন্তু এক ধরনের তাড়িত চুম্বক তরঙ্গ, এবং ফোটন, কিন্তু আলোর একটা ছোট বা ক্ষুদ্রতম একক। তাইলে তড়িৎ চুম্বকীয় বলের জন্য দায়ী কে? ফোটন। তড়িৎ চুম্বকীয় বলের জন্য দায়ী কে? ফোটন। সবল নিউক্লিয়, সবল, দেখো ম্যাসিভ কোনো কিছু বোঝাচ্ছে এখানে আর কি। তাহলে এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী হচ্ছে মেসন। তোমরা যারা মেসি ফ্যান আছো সেটা দিয়েও মনে রাখতে পারো, মেসি বা মেসন হচ্ছে সবল। তারপর আসে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, এটার জন্য হচ্ছে ডাব্লিউ-জেড বোসন। এখন আসে হচ্ছে পাল্লা। এই দুইটার পাল্লা হচ্ছে অসীম, মহাকর্ষ আর তড়িৎ চুম্বকীয়, এদের পাল্লাটা হচ্ছে অসীম। সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻⁻15 মিটার, আর দুর্বলের পাল্লাটা 10⁻⁻16 মিটার। সবল যেহেতু তার পাল্লা তো বড় হবে, মাইনাসের ক্ষেত্রে আমরা কি জানি ছোট পাওয়ারটা সবসময় বড় হয়, তাহলে 10⁻15 মিটার, এটা কিন্তু বড় 10⁻16 এর থেকে। তাহলে সবল নিউক্লিয় বলের পাল্লা 10⁻15, দুর্বল নিউক্লিয় বলের 10⁻16। আর দুর্বল নিউক্লিয় বল, এটা মনে রাখবা, এটা হচ্ছে বিটা ক্ষয়ের জন্য দায়ী। এটা কিসের জন্য দায়ী? বিটা ক্ষয়ের জন্য দায়ী। মহাকর্ষ তো হচ্ছে গ্রহ উপগ্রহের প্রকৃতি, ওগুলাতে আমরা এটা পড়ি। তড়িৎ চুম্বকীয় আর সবল নিউক্লিয় বল, এরা মেনলি হচ্ছে তোমরা পরমাণুর গঠনে এদেরকে নিয়ে পড়ার কথা, তড়িৎ চুম্বকীয় আর সবল নিউক্লিয়, এই দুইটা বল। তাহলে আমরা সবকিছু দেখলাম, এখন নেক্সট স্লাইডে যাই। এই যে দেখো বিটা ক্ষয় হয় কোন বলের কারণে? এই যে জাহাঙ্গীরনগরে আসছে 21/22-এ, তার মানে কোন বলের কারণে? আমরা মাত্রই দেখলাম বিটা ক্ষয় হয় কোন বলের কারণে, বলো? দুর্বল নিউক্লিয় বলের কারণে। দুর্বল নিউক্লিয় বলের কারণে হচ্ছে বিটা ক্ষয় হয়। তারপরে আসি, দেখো এটার অ্যান্সার দিতে পারো নাকি তোমরা? দেখো তো, দেখি আমি একটু কমেন্ট করি। 10⁻⁻18 হবে আপু দুর্বলটা, না আমি যতটুকু জানি 10⁻16। তোমাদের বইয়ে যদি থাকতে পারে ওইটা, তাও শিওর হয়ে নেবা, তোমাদের বইয়ে যেটা আছে সেটাই, বাট আমি যতটুকু জানি সবল হচ্ছে 10⁻15, দুর্বল হচ্ছে 10⁻16। তারপরে আসি, নিজস্ব ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দুইটা বস্তুর জড়তার ভ্রামক দেওয়া আছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 1। এখন আমাদেরকে বলছে প্রথম বস্তুর ঘূর্ণন গতিশক্তি দ্বিতীয় বস্তুর তুলনায় যদি দ্বিগুণ হয় তবে তাদের কৌণিক ভরবেগের অনুপাত কত? কোশ্চেনটা একটু বড়, তোমার হচ্ছে একটু ঝামেলা লাগতে পারে, বাট এইখানে আলটিমেটলি আমি তোমাকে সামারি করে দিচ্ছি। জড়তার ভ্রামক দেওয়া আছে এবং বলছে ঘূর্ণন গতিশক্তি একটা আরেকটার দ্বিগুণ, এখন বলছে তোমাকে কৌণিক ভরবেগের অনুপাতটা কত সেটা বের করতে। তাহলে ফর্মুলা থেকে আমরা কি জানি বলতো? কৌণিক ভরবেগের ফর্মুলা থেকে জানি L=I⍵, আর কৌণিক গতিশক্তি কে, এটা কি বলো? ½I⍵²। বাট আমার আলটিমেটলি লাগবে কি কি? জড়তার ভ্রামক লাগবে, ঘূর্ণন গতিশক্তি লাগবে, আর ভরবেগ লাগবে। তো আমি এটাকে হচ্ছে ভরবেগ দিয়ে রিপ্লেস করে নিতে পারি, ½ I। দেখো এখান থেকে আসলে কি আসে? L² / I² হচ্ছে ω²। তাহলে এই ω² এর জায়গায় যদি আমরা L²/I² বসাই, কি পাই? একটা আই কাটাকাটি যায়, তাহলে আলটিমেটলি থাকতেছে হচ্ছে L/2, L²/2I, এটা থাকতেছে হচ্ছে আমার ইকে। বাট আমার লাগবে হচ্ছে কৌণিক ভরবেগের অনুপাত, তার মানে L² কি বলো? 2 সো L পাবো হচ্ছে, আমি বলে দিব তোমাদেরকে এটা কিভাবে তুমি শর্টকাটে করবা, এত তো তোমার ইয়ে করার টাইম নাই, মানে সূত্র প্রতিপাদন করার। দেখো কৌণিক ভরবেগের জন্য এটা আসতেছে কি √2 EKI,
মানে ইকে হচ্ছে কৌণিক গতিশক্তি, আই হচ্ছে কি জড়তার ভ্রামক। দেখো কিভাবে আসছে, আমাদের ফর্মুলা কি, আমরা যদি রৈখিক গতির ক্ষেত্রে কি জানি, ইকে ইকুয়াল হচ্ছে পি স্কোয়ার বাই 2m। তাহলে পি ইকুয়াল কি লিখতে পারবো বলো, রুট 2 ইকে ইন্টু এম। এগুলো এটা একটু মিলাও। দেখো কৌণিক গতিশক্তির ক্ষেত্রে মানে রৈখিক গতিশক্তির ক্ষেত্রে রৈখিক ভরবেগটা হচ্ছে পি, কৌণিক গতিশক্তির ক্ষেত্রে সেটা হচ্ছে এল, বা কৌণিক গতির ক্ষেত্রে করে আসি, দুইটার ক্ষেত্রে দেখো রুট রুট ভিতরে আছে। আর এটা হচ্ছে রৈখিক গতিশক্তি ইকে, এটা হচ্ছে কৌণিক গতিশক্তি। আর রৈখিক গতিতে আমরা ভরকে হচ্ছে এম দ্বারা প্রকাশ করি, কৌণিকের বেলায় সেটা হচ্ছে আই। তাহলে রৈখিকটা যদি তোমার মাথায় থাকে সেখান থেকেই তুমি কিন্তু কৌণিকটা বের করে ফেলতে পারো। জাস্ট রৈখিক গতিশক্তির জায়গায় এখানে কৌণিক গতিশক্তি বসবে, মানে রৈখিকের ক্ষেত্রে ভর যা ছিল কৌণিকের বেলায় আমরা জানি সেটা হচ্ছে জড়তার ভ্রামক। তাহলে একটা দিয়েই কিন্তু আরেকটা মাথায় রাখা যায়। এখন আমরা সিম্পলি এটা করে ফেলবো, L2 বাই L1 ইকুয়াল হচ্ছে রুট EK2 বাই EK1 ইন্টু I2 বাই I1। তাহলে দেখো তো কত আসে, এখানে দেখো কি বলছে, জড়তার ভ্রামক একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 1, সো 2 বাই 1 ইন্টু EK2 EK1, দ্বিতীয় বস্তুর তুলনায় দ্বিগুণ, প্রথম বস্তুর শক্তিটা দ্বিতীয় বস্তুর তুলনায় দ্বিগুণ, তার মানে এটা হচ্ছে 2 EK2। সো কাটাকাটি করে আমাকে অ্যান্সার বলো, আলটিমেটলি কি থাকতেছে দেখো, L2 ইকুয়াল হচ্ছে L1, L2 ইকুয়াল হচ্ছে L1। ঠিক আছে দেখো তো, এইখানে আচ্ছা আচ্ছা অনুপাত বের করতে বলছে তো, তাহলে দেখো আমরা এটা ইয়ে করেই লিখি, L1 বাই L2 ইকুয়াল হচ্ছে রুট EK1 বাই EK2 ইন্টু হচ্ছে I1 বাই I2। তাহলে এখন আসি হচ্ছে I1 বাই I2, এটা হচ্ছে 2 বাই 1 ইন্টু EK1 বাই EK2, প্রথম বস্তুর ঘূর্ণন গতিশক্তি দ্বিতীয় বস্তুর তুলনায় দ্বিগুণ, তাহলে এটা হচ্ছে 2 EK2 ডিভাইডেড বাই EK2। এখন সিম্পলি করলে এটা কত আসতেছে, 2 ইন্টু 2 হচ্ছে 4, সেটাকে রুট করলে আসে হচ্ছে 2, তার মানে L1 বাই L2 বা অনুপাতটা কত আসতেছে বলো, 2:1। অনুপাত কত আসতেছে, 2:1। তাহলে এটার অ্যান্সারটা কোনটা, এটার অ্যান্সারটা হচ্ছে, আমি তো অনেক কিছু প্রতিপাদন করে দেখালাম এই জন্য কিন্তু আমার টাইমটা বেশি লাগছে, বাট তুমি কিন্তু ডিরেক্টলি যদি তোমাকে এরকম থাকে জড়তার ভ্রামক, গতিশক্তি আর হচ্ছে ভরবেগ, তাহলে ডিরেক্টলি তুমি এই ফর্মুলা লিখবা, L ইকুয়াল রুট 2 ইন্টু কৌণিক গতিশক্তি ইন্টু হচ্ছে জড়তার ভ্রামক, লিখে সলভ করে ফেলবা। আচ্ছা তারপরে আসি, এই যে দেখো ভরবেগের সংরক্ষণশীলতা থেকে, এবং ভরবেগের সংরক্ষণশীলতা থেকে বেশিরভাগ আসলে এই গুলি আর বন্দুকের যে ম্যাথটা আছে সেটাই আসে, এবং বন্দুকের পশ্চাৎবেগ বের করতে বলে। তাহলে এটা আমরা দেখো, এটা আমরা একটা শর্টকাটটা মনে রাখবো, m ইন্টু ভি ইকুয়াল mv। এই এমটা হচ্ছে গুলির ভর, এটা হচ্ছে গুলির বেগ, ইকুয়াল এটা হচ্ছে বন্দুকের ভর, এটা হচ্ছে বন্দুকের বেগ। তাহলে বন্দুকের পশ্চাৎবেগ বা বড় ভিটা আমরা বের করব, তার মানে mv ডিভাইডেড বাই m। তাহলে m দেখো কত দেওয়া আছে, গুলির ভর কত দেওয়া আছে, 210 গ্রাম ভরের গুলি, এটাকে যদি কেজিতে নিয়ে যাই তাহলে 0.21। ভি কত দেওয়া আছে, 100 ms ইনভার্স 1, ভি দেওয়া আছে হচ্ছে 100, আর বন্দুকের ভর হচ্ছে 3 কেজি, কাটাকাটি করলে এখানে হচ্ছে 100। তো সিম্পলি কত থাকতেছে আমার 7। তাহলে এটার অ্যান্সারটা কোনটা বলো, 7 ms ইনভার্স 1। সো বন্দুকের পশ্চাৎবেগ যদি বের করতে বলে তাহলে ফর্মুলা কি, mv ইকুয়াল বড় হাতের m ইন্টু v, এই পাশে থাকবে গুলির ভরবেগ, এই পাশে থাকবে হচ্ছে বন্দুকের ভরবেগ। বুঝছো বলতো, 23 বি। ওকে আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাই। কেজি ভরের একটা ব্লককে একটা আনুভূমিক বলের উপর দিয়ে কত বলে টানলে বস্তুটা সমবেগে চলবে, তাহলে এটা বলে ফেলো তোমরা, কত বলে টানলে সেটা সমবেগে চলবে।
আচ্ছা, মাসুদ বিন ওয়াজেদ অ্যান্সার দিয়েছে 23-এর বি। লেটস গো। ওকে, তো এটার অ্যান্সার দিয়ে ফেলো দেখি। ফখরুল ইসলাম সাদি অ্যান্সার দিয়েছে 22-এর সি। দেখো এখানে আমাকে বলছে কি, কত বলে টানলে বস্তুটা সমবেগে চলবে। সমবেগ মানে হচ্ছে বস্তুর কোনো ত্বরণ নাই, দ্যাট মিনস এরকম আর কি। এই বস্তুটাকে আমি এফ বলে টানতেছি, আর উল্টা দিকে তো কাজ করতেছে কে, ঘর্ষণ বল। ঘর্ষণ বল কাজ করতেছে, আর বস্তুর ওজন তো সবসময় নিচের দিকে। এই বরাবর হচ্ছে মানে তলের লম্ব বরাবর সে হচ্ছে প্রতিক্রিয়া বল পাচ্ছে। আচ্ছা, তাহলে প্রতিক্রিয়া বল আর ইকুয়াল কি লেখা যায়, এমজি। কারণ কি, উপরে নিচে তোর বস্তুর সরণ হচ্ছে না, তাহলে উপরে নিচে বস্তুর নেট যে ফোর্সটা সেটা তো জিরো হবে, তার মানে আর মাইনাস এমজি ইকুয়াল জিরো, তাহলে আর ইকুয়াল এমজি। এখন দেখো এই বরাবর কি লিখতে পারি, এফ মাইনাস, এখানে যেহেতু গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এফ কে, তাহলে এফ কে ইকুয়াল কি লিখবো বলো, এম এ লেখার কথা, কারণ আমরা নিউটনের সূত্র থেকে জানি সামেশন অফ এফ ইকুয়াল হচ্ছে এম এ। বাট এইখানে তো কোনো ত্বরণ নাই, বলছে সমবেগে চলে, তার মানে কি ত্বরণ না থাকলে এটা ইকুয়াল কি হয়ে যাচ্ছে, জিরো। তো থাকতেছে এফ ইকুয়াল হচ্ছে এফ কে, তাহলে এফ কে মানে হচ্ছে মিউ কে ইন্টু হচ্ছে আর, তাহলে মিউ কে কত দেওয়া আছে 0.01, আর ইকুয়াল হচ্ছে এম জি, এম কত 2 কেজি ইন্টু 9.8, তাহলে দেখো কত আসে, 2 ইন্টু 9.8, দ্যাট মিনস এটা হচ্ছে 19.6, আরো 2 ঘর আগে দশমিক, তাহলে 0.196। এটার অ্যান্সার কত, 0.196 নিউটন, 0.196 নিউটন। 2 ইন্টু 9.8, এটার মানটা আমি জানি 19.6, তাহলে এটার সাথে আবার কি গুণ আছে 0.01, তার মানে আরো 2 ঘর বামে চলে আসবে দশমিকটা, তাহলে এটার অ্যান্সারটা কত হচ্ছে 0.196। আচ্ছা, বলের ঘাত থেকে একজন ফুটবলার 0.4 কেজি ভরের হচ্ছে এফটি ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ, তার মানে আমাকে বের করতে হবে এফ, প্রযুক্ত বলটা কত, তাহলে এফ ইকুয়াল কি পাবো, এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভর কত 0.4। এখন দেখো এখানে আমি যেই দিকে কিক মারছিলাম 12 এমএস ইনভার্স 1 বেগে, সে কিন্তু বিপরীত দিকে ফুটবলকে কিক মারার ফলে সেটা বিপরীত দিকে 5 এমএস ইনভার্স 1 বেগ প্রাপ্ত হচ্ছে, তাহলে একটা দিক পজিটিভ হলে +12 হলে এটা কি হবে -5, তার মানে এখানে -5 -12, সো আলটিমেটলি আমি পাবো হচ্ছে 17, আমি এটা প্লাসই রাখতেছি, ডিভাইডেড বাই টি, টাইমটা কতটুকু বলে দিচ্ছে, কিক মারার সময়কাল হচ্ছে 0.02। এখন সিম্পলি হচ্ছে গুণ করবা, পয়েন্ট উঠাই দেই 100, আর এই পয়েন্টটা উঠাই দেই 10, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 2 ঘর আছে এই জন্য 2টা 0, সো সিম্পলি কাটাকাটি করলে এখানে হচ্ছে 2 10, তাহলে 17 ইন্টু 2 হচ্ছে 34, 34 ইন্টু 2 10 হচ্ছে 340, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 340। খুবই সহজ, জাস্ট এইখানে একটু ভুল করা যাবে না যে ভি আর ইউর সাইনটা, ভি যেদিকে আমি একটাকে প্লাস ধরবো, যেহেতু বিপরীত দিকে আরেকটা বেগ, তার মানে ওইটাকে কিন্তু অবশ্যই মাইনাস ধরতে হবে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। এই যে লিফট থেকেও কিন্তু একটা ম্যাথ থাকে পরীক্ষায়, তো নিউটনের বলবিদ্যাতে তুমি আলটিমেটলি হচ্ছে বলের ঘাত, তারপরে হচ্ছে কৌণিক গতি, ভরবেগের সংরক্ষণ সূত্র, লিফট, এই 3-4টা টপিক থেকে খুব ভালোভাবে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আচ্ছা, এখন আসি, মানে কি বলছে, লিফট যদি নিচে নামে, লিফট নিচে নামলে আমরা কি জানি যে আর ইকুয়াল হচ্ছে এম ইন্টু এ ত্বরণে যদি নিচে নামে সেটা হচ্ছে জি মাইনাস এ, প্রতিক্রিয়া বল, লিফটের প্রতিক্রিয়া বল এম ইন্টু জি মাইনাস এ যদি নিচে নামে, তাহলে লিফটের যে প্রতিক্রিয়া দিবে সেটাই তো আসলে ব্যক্তি ওজন হিসাবে অনুভব করবে, সেটা কত আসে, এম এর মানটা কত, ব্যক্তির ওজন হচ্ছে 60 জি মাইনাস এ। আচ্ছা দেখো এটা 1.8, হ্যাঁ, কারণ অভিকর্ষজ ত্বরণই তো 9.8, সো
এর থেকে বেশি ত্বরণে আসলে নিচে নামতে পারবে না, সে নিচে নামতে পারবে না, তার আসলে ইয়ে হবে বাস্তবিক অর্থে লিফটের থেকে মানে অভিকর্ষজ ত্বরণ থেকে লিফটের ত্বরণ 1 বেশি হওয়া সম্ভব না। যেহেতু এখানে হচ্ছে 18 দেওয়া ছিল, সো এটাকে আমরা 1.8 ধরে নিব। তার মানে 9.8 মাইনাস 1.8, আলটিমেটলি কত আসতেছে? এটা আসবে হচ্ছে 8, সো 480। তাহলে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 480 নিউটন। সো লিফট যদি নিচে নামে সেক্ষেত্রে প্রতিক্রিয়া বলের ফর্মুলাটা হচ্ছে R ইকুয়াল এম ইন্টু জি মাইনাস এ। লিফট যদি উপরে উঠে সেক্ষেত্রে প্রতিক্রিয়া বলটা হচ্ছে R ইকুয়াল এম ইন্টু জি প্লাস এ। নর্মালি এটাই আসে যে নিচে নামে অথবা উপরে উঠে। এখানে আরো বেশ কিছু কেস আছে। সমবেগে থাকলে তো আলটিমেটলি সেখানে কোনো ত্বরণ নাই, মানে এ তো হচ্ছে 0, সো সেখানে আলটিমেটলি প্রতিক্রিয়া বলটাই এমজি বা ব্যক্তি আসলে তার নিজস্ব ওজন যেই এমজি সেটাই অনুভব করবে যদি সমবেগে লিফট ওঠানামা করে। আচ্ছা, ভেক্টর, ভেক্টর থেকে ওই যে দুইটা ভেক্টর কখন পরস্পর লম্ব হবে, কখন পরস্পর সমান্তরাল হবে, এই প্রশ্নটা কোনো না কোনো এডমিশন টেস্টে প্রতি বছর আসে, অনেক সময় দেখা যায় 2-3টা ইউনিভার্সিটিতেও আসে, প্রতি বছরই এটা থেকে প্রশ্ন আসে। তারপরে তোমার হচ্ছে এখানে আরো আছে হচ্ছে ভেক্টর ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাস থেকে ডাইভারজেন্সি বেশি আসে, ভেক্টর ক্যালকুলাস থেকে ডাইভারজেন্সটাই বেশি আসে পরীক্ষায়। তো আমরা আরো দেখবো, তারপরে আরো কিছু প্রশ্ন থাকে আমি এই স্লাইডে রাখছি যেগুলা ফ্রিকোয়েন্টলি আসতেছে পরীক্ষায়। তাহলে এই দুইটা ভেক্টর কখন পরস্পর লম্ব হবে? যখন তাদের ডট গুণফল 0। তাহলে ডট গুণফল আমরা কিভাবে বের করবো? 2a প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0, তার মানে a এর মান আসতেছে -1। এটা তোমরা সবাই পার। তাহলে এটার অ্যান্সার আসতেছে হচ্ছে -1। এখন দেখো কি বলছে, 10 নিউটন এবং 10 নিউটন মানের দুইটা বল কোনো একটা বিন্দুতে একসাথে কত কোণে কাজ করলে, মানে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ বের করতে বলছে আমাকে, লব্ধির মানটাও 10 নিউটন হবে। তাইলে দেখো আলটিমেটলি কি, বল দুইটার মানও সমান, লব্ধির মানও তাদের মানের সমান। তাহলে আমরা কি জানি, পি ইকুয়াল কিউ ইকুয়াল যদি আর হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? আলফা হচ্ছে 120, তার মানে মধ্যবর্তী কোণটা কত হবে? 120। লব্ধির মান, দুইটা সমান মানের বল যদি 120 ডিগ্রি কোণে কাজ করে তাহলে তাদের লব্ধির মানটাও কি হবে? তাদের যে কোনো একটার মানের সমান। এটা আমরা অনেকবার ধরে পড়ে আসছি। এখন দেখো, যদি 120 ডিগ্রি কোণে কাজ না করে সেক্ষেত্রে সমান মানের ক্ষেত্রে আমরা কিভাবে শর্টকাটে করব? সেক্ষেত্রে আর এর মানটা আমরা বের করতে পারবো 2p cos আলফা বাই 2। পিটা হচ্ছে যে কোনো একটা ভেক্টরের মান আর আলফাটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। থিটা কি হবে? আলফা বাই 2। মানে লব্ধি কোনো একটা বলের সাথে বা কোনো একটা ভেক্টরের সাথে কত কোণ করবে সেটা হচ্ছে থিটা আলফা বাই 2। এখানে তুমি চাইলে মনে রাখতে পারো, পি ইকুয়াল যদি কিউ হয় বা দুইটা সমান ভেক্টরের ক্ষেত্রে আলফাটা যদি 90 হয় তাহলে আর ইকুয়াল হবে হচ্ছে √2p। আলফা যদি 60 হয় সেক্ষেত্রে আর ইকুয়াল হবে হচ্ছে √3p। এই দুইটা ইনফরমেশনও পরীক্ষায় আসে। পি ইকুয়াল কিউ বা দুইটা সমান ভেক্টরের ক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোণ যদি 90 হয় তাহলে লব্ধিটা হবে যে কোনো একটা ভেক্টরের √2 গুণ। মধ্যবর্তী কোণটা যদি 60 হয় তাহলে লব্ধিটা হবে যে কোনো একটা ভেক্টরের √3 গুণ। আচ্ছা, অনেকগুলো ইনফরমেশন আমি একসাথে এখানে করে দিছি। তারপরে আসি, দেখো a ক্রস বি ইকুয়াল হচ্ছে বি ক্রস এ। আচ্ছা একটু খেয়াল করো, এটাকে নাম দিলাম ধরো সি, এ ক্রস বিটাকে নাম দিলাম সি, আর বি ক্রস এ কে নাম দিলাম হচ্ছে ডি। এখন তাদের মধ্যবর্তী কোণটা কত সেটা বের করতে হচ্ছে। তাহলে এরকম যদি আমাদের থাকে এ আর বি, সো এ আর বি তাদের ইয়েটা কি হবে? ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী এ ক্রস বি কত? তলের লম্ব বরাবর সি। এখন যদি বি ক্রস এ করি তাহলে কি আসে দেখো, আচ্ছা এইভাবে দিলে বেটার হয়। এ ক্রস বি, তাহলে দেখো তো বি ক্রস এ করলে আলটিমেটলি কি আসে বলো?
বি ক্রস আচ্ছা এ ক্রস বি যদি করি, এ ক্রস বি যদি করি তাহলে দেখো তলের ভিতরের দিকে, আর যদি বি ক্রস এ করি তাহলে বাইরের দিকে। এখন দেখো বলছে যে তাদের মধ্যবর্তী কোণ কত, তাহলে এ ক্রস বি উপরের দিকে, আমি তোমাদের বোঝানোর জন্য উপরের দিকে বলতেছি, বাট এটা আসলে 3 ডাইমেনশনে তলের ভিতরের দিকে আর তলের বাইরের দিকে বোঝায়। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে বলো, 180। তাদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে, 180 বা পাই, 180 বা পাই। অথবা এটাকে কিন্তু এভাবেও লেখা যায়, এ ক্রস বি কে আলটিমেটলি লেখা যায় হচ্ছে মাইনাস বি ক্রস এ, মাইনাস বি ক্রস এ। এখন তাহলে বোঝাই যাচ্ছে এ ক্রস বি আর বি ক্রস এ, যেহেতু এ ক্রস বি ইকুয়াল মাইনাস বি ক্রস এ, তাহলে তাদের মধ্যবর্তী কোণ 180। দুইটার মান সমান কিন্তু দিকটা বিপরীত, তো 180 ডিগ্রি। আচ্ছা এখন আসি এর উপরে বি এর অভিক্ষেপ কত। তো অভিক্ষেপ আর উপাংশ থেকে অভিক্ষেপটাই বেশিরভাগ আসে, কারণ উপাংশ অনেক ঝামেলার, আসলে ওটা আবার একক ভেক্টর দিয়ে গুণ ভাগ করতে হয়, তো ওগুলা প্যারা। এই জন্য আমাদের অভিক্ষেপ থেকেই প্রশ্ন বেশি আসে, অভিক্ষেপ আর উপাংশের মধ্যে। তো অভিক্ষেপ আমরা কিভাবে বের করব, এর উপর বি এর অভিক্ষেপ, উপরে তো দুইটার ক্ষেত্রে এর উপর বি এর অভিক্ষেপ বলো বা বি এর উপর এর অভিক্ষেপ বলো, সবসময় অভিক্ষেপ বললে উপরে থাকবে হচ্ছে ডট গুণফল, আর নিচে আসবে কি, যার উপরে, যার উপরে সে তার মানটা হচ্ছে নিচে বসবে, যার উপরে অভিক্ষেপ বের করতেছি তার মানটা নিচে বসবে। এখন তাহলে এ ডট বি করো তো কত আসবে, এ ডট বি করলে কত আসতেছে, 3 প্লাস 4 মাইনাস 2, 4 3 7 মাইনাস 2 হচ্ছে 5, আর এ ভেক্টরের মান কত, 4 প্লাস 4 8, 8 প্লাস 8 প্লাস 1 হচ্ছে 9, 9 কে রুট করলে আসে কত 3, তাহলে 5/3 হচ্ছে এ এর উপরে বি এর অভিক্ষেপ। এখন যদি উপাংশ বলতো, উপাংশের ক্ষেত্রে সিম্পলি কি হইতো, উপাংশ একটা ভেক্টর রাশি, এটার ক্ষেত্রে তাহলে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। তাহলে উপাংশ হইলে এইটা হচ্ছে অভিক্ষেপের মানটা হচ্ছে উপাংশের মান, তার সাথে একটা দিক আসবে। এখন কি দিক আসবে, দেখো যার উপরে তার একক ভেক্টরটা আমরা সিম্পলি এখানে গুণ করে দিব, তার একক ভেক্টরটা গুণ করে দিলেই সেটা আলটিমেটলি উপাংশ হয়ে গেল। তাহলে উপাংশের দুইটা জিনিস থাকবে, একটা মান আর একটা হচ্ছে দিক। মানটা কিসের মান, অভিক্ষেপের মানটাই হচ্ছে উপাংশের মান, আর যেহেতু এটা ভেক্টর, একটা একক ভেক্টর গুণ করতে হবে, কাকে গুণ করব, যার উপরে তার একক ভেক্টর। এগুলো আসলে অনেক ভেঙে ভেঙে পড়ানোর টপিক, তো আমরা আমাদের কোর্সে কিন্তু ইচ এন্ড এভরি টপিক খুব ভালোভাবে ভেঙে ভেঙে পড়াবো। বাট আজকে যেহেতু কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস, আমি জাস্ট তোমাদেরকে বোঝাচ্ছি যে কোন কোন টপিক থেকে বিগত বছরগুলোতে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসতেছে এবং এই বছরের জন্য কোন কোন টপিকগুলা ইম্পর্টেন্ট। এই যে শুরুতেই কিন্তু বলছি যে ভেক্টর ক্যালকুলাস থেকে ডাইভারজেন্স টপিকটাই বেশি আসে। তাহলে এটা ডাইভারজেন্স আমরা কিভাবে বের করব, ডাইভারজেন্স বের করার সময় জাস্ট একটা জিনিস মাথায় রাখবো, তোমার হচ্ছে এই যে আই, আমি সহগই বলতেছি বুঝানোর সুবিধার্থে, আই এর সহগকে আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাইলে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে কত আসে 1, জে এর সহগকে ওয়াই এর সাপেক্ষে করলে কত আসে 1, কে এর সহগকে জেড এর সাপেক্ষে তাহলে কত আসে 1। তার মানে এখানে আমাকে যাই থাকুক, আই এর সহগকে এক্স এর সাপেক্ষে, জে এর সহগকে ওয়াই এর সাপেক্ষে, কে এর সহগকে জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে দিব, যা আসে তাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার হচ্ছে 3। আচ্ছা আমরা একদম লাস্টের দিকে চলে আসছি, আর বেশি প্রশ্ন নাই। কোনটা ওয়াই অক্ষের উপরে লম্ব হবে, তাহলে লম্ব আমরা বের করব, আমি এটা একটু আঁকি, আই জে কে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন যাব তখন প্লাস, আর ঘড়ির কাঁটার দিকে গেলে মাইনাস, এগুলো তোমরা জানো। এখন আসি ওয়াই অক্ষের উপর লম্ব, তার মানে কি এক্স অক্ষ বা এক্স অক্ষের দিকে একক ভেক্টর কি আই বা মাইনাস আই, আরেকটা কি জেড অক্ষ কে বা মাইনাস কে। এখন এই চারটার মধ্যে যে কোনো একটা যদি পাই সেটাই কিন্তু আমার অ্যান্সার হবে।
তো ফার্স্টেরটা যদি চেক করি আই ক্রস জে, কে নাই, মিসিং আছে কে, কে, তাহলে কে ক্রস আই, কে ক্রস আই কি আসবে বলতো, জে। আচ্ছা, সো জে যেহেতু আসছে তার মানে এটা কিন্তু ওয়াই অক্ষের উপর লম্ব না। এর পরেরটা চেক করি আই ক্রস কে কি, কে, আই ক্রস জে হচ্ছে কে, কে ক্রস কে আলটিমেটলি হচ্ছে 0, সো এটাও কিন্তু অ্যান্সার না। এটাতে আসি, জে ক্রস আই কোন দিকে যাচ্ছি বলো, ঘড়ির কাঁটার ঘড়ির কাঁটার দিকে, তাহলে এটা কি হবে মাইনাস কে, মাইনাস কে ক্রস জে যেই কথা, জে ক্রস কে কিন্তু একই কথা, আমরা একটু আগেই দেখে আসলাম তাই না, এ ক্রস বি ইকুয়াল মাইনাস বি ক্রস এ, তাহলে মাইনাস কে ক্রস জে কে আমি উল্টায় লিখতে পারি জে ক্রস কে, জে ক্রস কে দেখো জে ক্রস কে ইকুয়াল কি আই, তাইলে আমরা দেখো আই পেয়ে যাচ্ছি, তার মানে আমাদের টার্গেট ছিল আই অথবা মাইনাস আই, কে অথবা মাইনাস কে, চারটা যে কোনো একটা পাইলেই এটা অ্যান্সার, তার মানে এটার অ্যান্সার কোনটা হচ্ছে সি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। স্পর্শকোণ যদি 90 এর কম হয় তবে কৌশিক নলে তরলের পৃষ্ঠ কেমন হবে? এই জিনিসগুলা হচ্ছে ভুল করা যাবে না, ঘাটনিক ধর্ম থেকে এই প্রশ্নগুলো খুব বেশি আসে, এদের ক্ষেত্রে কিন্তু একদমই সলিড মার্কস, এটা পারলে 1, না পারলে 1.25, এবং 80 to 90% স্টুডেন্টই পারে, থিওরি কোশ্চেন গুলো ভুল করাটা ঠিক হবে না। হ্যাঁ, তো থিওরি কোশ্চেন এই টাইপের যে প্রশ্নগুলো আসে সেগুলো তোমরা একটু ভালোভাবে ট্রিক্স এর সাহায্যে মনে রাখার চেষ্টা করবা। স্পর্শকোণ যদি 90 এর কম হয়, স্পর্শকোণটা যদি 90 এর থেকে ছোট হয় তাহলে পৃষ্ঠটা হবে হচ্ছে উত্তল, 90 এর থেকে যদি বড় হয় তাহলে সেটা হবে হচ্ছে অবতল, আর যদি 90 হয় সেটা হবে হচ্ছে সমতল, বুঝছো? 90 এর থেকে কম হলে হচ্ছে উত্তল, 90 এর থেকে বড় হলে অবতল, আর 90 যদি হয় তাহলে সেটা হচ্ছে সমতল। তো আমাদের এখানে বলছে 90 এর কম, তাহলে কি হবে বলো? আচ্ছা, ক্লাস করতেছো তার মানে। মাইশা মুনোর অ্যান্সার দিয়েছে 32 এর সি, রিপ্তি অ্যান্সার দিয়েছে 27 এর সি। আচ্ছা, এখানে একটু ইয়ে করে উল্টা লিখছি আমি। নব্বই এর থেকে কম হইলে সেটা হচ্ছে অবতল, 90 এর থেকে বেশি হইলে সেটা হচ্ছে উত্তল, 90 এর থেকে বেশি হলে সেটা হচ্ছে উত্তল, আর যদি 90 এর সমান হয় সেটা হচ্ছে সমতল। তাহলে আমাদের এটার অ্যান্সার কোনটা? অবতল। এটা কিভাবে মনে রাখতে পারো, দেখো এইভাবে মনে রাখতে পারো, উত্তল উঁচু হয়ে থাকে না, তার মানে মনে রাখতে পারো যে এটা হচ্ছে 90 এর থেকে বেশি, অবতল দেখো নিচু এই টাইপের, তাহলে অবতলে হচ্ছে 90 এর থেকে কম, আর সমতল মানে ফ্ল্যাট একদম, তাহলে এটা হচ্ছে 90। এগুলো আরো মানে বিস্তারিত জিনিসপত্র, বাট এগুলা ইন ডিটেলস পড়ানো লাগবে, আমরা ইনশাল্লাহ ক্লাসে পড়াবো। এখন আসি হচ্ছে আমাদের যেই এই প্রশ্নটার ক্ষেত্রে দেখো কি বের করতে বলছে আমাকে, তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হবে? তাহলে আমাদের ফর্মুলা থেকে আমরা কি জানি, আমি একটু লিখে নেই, y ইকুয়াল f বাই a ডিভাইডেড বাই ডেল এল বাই এল। তাহলে এটা যদি আমরা ইয়ে করি কি আসে, y ইকুয়াল এফ এল বাই এ এল, ছোট হাতের এল দিয়ে লিখলাম। তো আমি বের করব মেইনলি হচ্ছে কত বল প্রয়োগ করতে হবে, তাহলে এফ ইকুয়াল কি আসবে, y a l ডিভাইডেড বাই এল। এখন আসো, তাহলে কি আসতেছে, y a l, ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক তোমাকে দেওয়া আছে হচ্ছে 2 ইন্টু 10⁻11, এর মানটা কত? দেখো এখানে বলছে 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছে, তাহলে এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে কি আসবে, 1 মিলিমিটার স্কোয়ার মিন্স হচ্ছে 10⁻⁻6 মিটার স্কোয়ার। এল বাই এল কত বলে দিছে বলো তো, 10%, এল বাই এল 10% বৃদ্ধি, 10/100, তার মানে এটা কি বলো 0.1। তো কত আসে এটার অ্যান্সার? আমরা একদমই ক্লাসের শেষে চলে আসছি, 33 এর বি, 33 এর বি, 34 এর অ্যান্সার কত?
ক্লাসের শেষে চলে আসছে, আর 2-1টা কোশ্চেন আছে, সবাই একটু ধৈর্য ধরে থাকার চেষ্টা করো। বসাও এখানে, আমি তো লিখতে পারছি। এল বাই এল এর মান আসছে হচ্ছে 0.1। কিছুই কিন্তু করতে হবে না, জাস্ট এখানে আমরা পাওয়ার গুলো নিয়ে কাজ করব। তাহলে 2 ইন্টু 10^11 ইন্টু 10^-6। আর এই 0.1 কে আলটিমেটলি কি লেখা যায় বলো তো? 10^-1, তাই না? তাহলে -6 -1 -7, 11 -7, তার মানে কত? 10^4। তাহলে এটার অ্যান্সার কত? 2 ইন্টু 10^4 নিউটন। 34 এর এ, তৃপ্তি অ্যান্সার দিয়েছে 33 এর বি, 34 এর এ, -1। হ্যাঁ, 10^-1। আচ্ছা, আমাদের লাস্ট প্রশ্ন আজকের, দেখো 2 মিটার দীর্ঘ কোনো একটা তারের ব্যাস 2.5 মিলিমিটার, তারের দৈর্ঘ্য বরাবর একটা বল প্রয়োগ করায় ব্যাস এত হ্রাস পায়, দৈর্ঘ্য এত বৃদ্ধি পায়, তাহলে পয়জনের অনুপাত কিভাবে বের করবো বলো? পয়জনের অনুপাত ইকুয়াল আমরা কি জানি? পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে ডেল ডি, আমি ছোট হাতের ডি দিয়ে লিখি, ডি বাই ডি, আর এল বাই এল। সো দেখো পরিবর্তন কতটুকু হচ্ছে, ব্যাস কতটুকু পরিবর্তন হচ্ছে। তারের ব্যাস ছিল 2.5 মিলিমিটার, আর এখন ব্যাস হয়ে গেছে কত? 0. তারের বল প্রয়োগ করায় 0.02 মিলিমিটার হ্রাস পাইছে। তাহলে পরিবর্তন হয়েছে কতটুকু বলো? 0.02 পরিবর্তন হয়েছে 0.02। প্রথম ক্ষেত্রে কি ছিল? 2.5। প্রথম ক্ষেত্রে ছিল হচ্ছে 2.5। পরেরটার জন্য আসি। আচ্ছা, আমাদের যেহেতু এটা একটা অনুপাত, তো আমরা চেষ্টা করব পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতি একই এককে রাখতে। তাহলে এটা হচ্ছে মিলিমিটারের জন্য আসছে। আমাদের পরেরটা চেঞ্জ না করলেও হয়, সমস্যা হবে না, আলটিমেটলি কাটাকাটি চলে যায়। তো চেঞ্জ করেও নিতে পারো, না করেও নিতে পারো, সমস্যা নাই। তাহলে 2 মিটার দীর্ঘ 4 সেন্টিমিটার, এটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। 4 সেন্টিমিটার বৃদ্ধি পায়, তার মানে 4 সেন্টিমিটার মানে কত? 0.04 ডিভাইডেড বাই 2। 0.04 ডিভাইডেড বাই 2। তাহলে এখন দেখো কত আসতেছে? 0.02 বাই 2.5। এটা আমি আলাদাভাবে দেখাই ক্যালকুলেশনটা কিভাবে আসে। এটা প্রথমে দশমিক গুলা উঠাই দাও, তাহলে কত আসে? 2, আর এটা হচ্ছে 100। তো এখন দেখো উপরে কি থাকতেছে? উপরে হচ্ছে 20 আর নিচে হচ্ছে 2500, তার মানে 2/250। হ্যাঁ, এখন খেয়াল করো, 2/250 মানে হচ্ছে 1/125, এরকম না? বলতো -1। ওকে, সো তোমরা চাইলে এভাবে করতে পারো, বা 2/2.5, এটা আলটিমেটলি কি আসে? 125/1, তার মানে হচ্ছে আলটিমেটলি আসবে হচ্ছে 125 কে 1 দ্বারা ভাগ করতে গেলে দেখবা যে এখানে 0.08 এই টাইপের কিছু একটা আসে। 0.008 এটা আসবে হচ্ছে 0.008। ভাগটা চাইলে দেখাইতে পারি 125/1, তাহলে 0.0, আরেকটা জিরো নেই, আমার এখানে জায়গা নাই, 0, এখনো ভাগ যাচ্ছে না, আরেকটা জিরো নেব, তাহলে 0। সো 0.008। তো এই ভাগটা করলে আলটিমেটলি কত আসতেছে? 0.008। এখন তোমরা নিচে করে আমাকে বলো তো 0.04 ডিভাইডেড বাই 2, এটা তো অনেক সহজ। এটা কত আসে বলো? 35-এর অ্যান্সার কিন্তু একজন দিয়ে দিচ্ছে অলরেডি। বাকিরা জানাও তো এটার অ্যান্সার কত আসে? আমি কিন্তু পুরাটা করে দিছি, জাস্ট 0.04/2 করে কত আসে সেটা বসাবা।
কত আসে? 0.04/2। উঠাই দাও দশমিক, তাহলে কত? 100। এখন কাটাকাটি করো, 2 দ্বারা কাটলে কত? 1/50। 1/50 তার মানে হচ্ছে 0.02। হ্যাঁ, পয়েন্টের জন্য 0.02। একটু বড় ছিল ক্যালকুলেশনটা, তাহলে 100 আর এখানে হচ্ছে 1000, 4 10 4/10, তার মানে কত আসার কথা? 2/5, 2/5, তাহলে 0.4। এটার অ্যান্সার হচ্ছে 0.4, এটার অ্যান্সার হচ্ছে 0.4। দেখো, তোমাদের যদি না বুঝতে পারো আমি আরো একটু ইজি করে তোমাদেরকে এটা বুঝাই। প্রথম যে ক্যালকুলেশনটা ছিল আমাদের 0.02 ডিভাইডেড বাই 2.5, এটা আমরা এট লাস্ট কি পাইছি দেখো তো? 2/250 এরকম আসছিল না? এটাকে হচ্ছে দশমিকটা উঠায়ে তারপরে 10 দ্বারা ভাগ করে এটাকে কিভাবে লেখা যায় দেখো? 2/250, 2/250 ইন্টু 1/10, এভাবে আমি লিখলাম। 250টাকে 10টাকে আলাদা করে নিলাম। এখন 1/25, এটা তো তোমরা সবাই জানো, সেটা কত বলো? 0.04। 1/25 হচ্ছে 0.04, তাহলে 2/25 কত হবে বলো? এটার সাথে জাস্ট দ্বিগুণ হয়ে যাবে, 0.08। তাহলে 2/25 আসতেছে কত? 0.08, আর 1/10 মানে 0.1, তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি? 0.008। দেখছো কত সহজে করে ফেললাম? জাস্ট 1/25 যদি 25 যদি মনে রাখো 0.04, তাহলে 2/25 কত আসবে? 0.08। তো এটা আমরা পাইছি হচ্ছে 0.008। আচ্ছা, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লাগলো ক্লাসটা আমাকে জানাতে পারো কমেন্টে। আর কারো কোনো কোশ্চেন থাকলে সেটাও জানাতে পারো। অনেক রাত হয়ে গেছে অলরেডি, শেষ করে দিব। কারো কোনো কোশ্চেন যদি থাকে 30 সেকেন্ডস এর মধ্যে জানাও, তাহলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর সেকেন্ড টাইম প্রিপারেশন এখনো যারা দ্বিধাদ্বন্দ্বে আসো যে শুরু করবা কি করবা না, অ্যাজ সুন অ্যাজ পসিবল শুরু করে দাও। সময়টা কিন্তু আলটিমেটলি দেখতে দেখতে চলে যাবে। ফার্স্ট টাইমে যে ভুলগুলা করছো সেগুলো সেকেন্ড টাইমে আর করো না। এখন আইডেন্টিফাই করো যে কোন ভুলের কারণে তোমার চান্স হয় নাই, সেগুলো আইডেন্টিফাই করে দেন সেই ভুলগুলা নিয়ে কাজ করতে থাকো। আর আমাদের একটা সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচ আছে। আমরা তোমাদের জন্য এই যে আমাদের রুটিনটা যদি একটু দেখাই, 21 তারিখ পর্যন্ত আমরা ফ্রি ক্লাস দিয়েছি। 23 তারিখ থেকে কিন্তু আমাদের জুলজি চ্যাপ্টার 4 এর মাধ্যমে আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। এবং পেইড ব্যাচে কিন্তু আমরা শুধুমাত্র যে ক্লাস এক্সাম সেটাই কিন্তু দিচ্ছি না, সেকেন্ড টাইমের জার্নিটা অনেক বড়। এখানে আসলে অনেক ধরনের অনিশ্চয়তা থাকে, তোমাদের অনেক ভয় থাকে। সেজন্য আমরা কিন্তু ডিরেক্টলি তুমি কিন্তু মেন্টরের সাথে কথা বলতে পারবা। তোমার যে কোনো প্রবলেম ফেস করলে, কোনো পড়া বুঝতে না পারলে বা কোনো ডিপ্রেশনে থাকলে, যে কোনো ইস্যু নিয়ে তুমি ডিরেক্টলি মেন্টরের সাথে কথা বলতে পারবা। পড়াধরা সেশন থাকতেছে, সিক্রেট ফাইল থাকতেছে। আয়েশা সিদ্দিকা বলছে অনেক ভালো ছিল। কোহিনুর বেগম বলছে থ্যাংক ইউ আপু। সুরাক্তা রিপ্তি বলেছে ক্লাস অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ রিপ্তি। মাইশা মুনারা বলছে থ্যাংক ইউ আপু। তোমাকেও থ্যাংক ইউ মাইশা। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ক্লাসগুলা করছো। আমি কমেন্টে দেখছি নামগুলো আসছে, সো তোমাদেরকে পিডিএফটা আমি দিয়ে দিব। তোমাদের যদি দরকার হয় পেজে মেসেজ করতে পারো, পিডিএফটা দিয়ে যাবে। আর পেইড ব্যাচে যারা আছো, মাইশা তোমরা যারা আছো, তোমাদের তো পিডিএফ এমনিতেই দিয়ে দেওয়া হবে, প্যারা নাই। আচ্ছা, আজকের ক্লাসটা তাহলে এখানে শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ। আর আমাদের কিন্তু এই রুটিন অনুযায়ী ক্লাস হবে, যেমন 17 তারিখে কিন্তু জুলজি ক্লাস আছে, তো সেটাও করার চেষ্টা করো। ক্লাসটা ইনশাল্লাহ ইফেক্টিভ হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।